এবার কিছু যদি তোকে বলে সোজা আমাকে এসে বলবি, তারপর দেখবো আমার মেয়েটাকে কিছু বলার সাহস ও কি করে পায়। এবার আমিও হেসে উঠলাম, ফুপিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে বলবো, এবার সত্যি অনেক দেরি হয়ে যাবে। গেলাম আমি ফুপিকে কথাটা বলে আর দাঁড়ালাম না ওখানে। ভাবতে লাগলাম ঠিক কতক্ষণ আগে রিফাপু আমাকে জামাটা হাতে ধরিয়ে দিয়ে জলদি করে নিচে যাবার জন্য বলে গেছে। উফ, ওই বজ্জাত লোকটা যদি সেটা কাউন্ট করে তাহলে আজকে আমি শেষ। কি হবে এখন আমার? কে বাঁচাবে আমাকে? না, আমি আর ভাবতে পারছি না। এখন তো যান বাঁচানো আমার জন্য ফরজ। গ্রাউন্ড জামা, দুপাশে ঝুলানো ওড়না, সাথে উঁচু হিল পরে কষ্ট হলেও দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম নিচে। মনে হচ্ছে যত তাড়াতাড়ি নিচে যাব ততই যেন আমার জন্য মঙ্গল। দোতলা থেকে এক প্রকার দৌড়ে পুরো সিঁড়ি বেয়ে ভালোভাবে নামলেও শেষ সময় আমার জন্য যে এরকম একটা বিরাট দুর্দশা অপেক্ষা করছিল ভাবতেই পারিনি। তাড়াহুড়োয় শেষ সিঁড়িতে পা না দিয়ে হঠাৎ ফ্লোরে পাটা গিয়ে পড়লো, সাথে পরনের ওড়নাটাও যেন শত্রুতা করলো আমার সাথে। পায়ের সাথে পেঁচিয়ে হুড়মুড় করে সোজা নিচে গিয়ে পড়লাম। চোখটা খিচে বন্ধ করে নিয়ে এক মুহূর্তের জন্য মনে হলো আজকে আমি শেষ। গত 1 মাসে হাসপাতালে নিজেকে কল্পনা করে নিলাম, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই মনে হলো আমি তো নিচে পড়ে যাইনি, বরং কেউ জড়িয়ে নিয়েছে নিজের সাথে। কোমরের শক্তপোক্ত একটা হাতের অস্তিত্ব পেয়ে আস্তে আস্তে চোখটা খুলে ফেললাম। কোমরে জড়িয়ে রাখা হাতের মালিককে দেখার জন্য মাথাটা উঁচিয়ে দেখতেই কেঁপে উঠলাম যেন। ভয়ে ভয়ে মুখটা আরো ভয় পেয়ে চুপসে গেল আমার। শেষে কিনা এই বজ্জাত লোকটার কাছেই পড়লাম। কি হবে এখন আমার? কে বাঁচাবে আমাকে? বাইরে গেলেও হয়তো কিছুটা রক্ষা পেতাম রিফাপুর সাথে থেকে, কিন্তু এখন বিড়ালের ন্যায় মিনমিনিয়ে কাপা কাপা গলায় বলতে লাগলাম, ভাইয়া আসলে আমি তো। ছেড়ে দিলেন তাসফি ভাই আমাকে। ছেড়ে দেওয়ায় যেন স্বস্তি পেলাম আমি। হঠাৎ ভারী কণ্ঠে গম্ভীর গলার আওয়াজে আবারও কেঁপে উঠলাম। হাত পা ভেঙে পুরো বিয়ে বাড়ির আনন্দটাই মাটি করার জন্য এভাবে দৌড়াচ্ছিলি তাই না? হাত পা ভেঙে রিমির বিয়ে ছেড়ে সবাই তোর পেছনে এখন ছুটাছুটি করুক, সেটাই চাচ্ছিলি এখন? সারাদিন এত লাফালাফি করিস কেন বেয়াদব? আল্লাহ বাঁচাও আমাকে। এই লোকটার কথার উত্তরে এখন আমার কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছি না। আমি কি ইচ্ছে করে হাত পা ভাঙার প্ল্যান করেছি নাকি? এই বজ্জাত লোকটার জন্যই তো তাড়াহুড়া এমন হলো। ভীতু চোখে তাসফি ভাইয়ার দিকে তাকিয়ে বলতে লাগলাম, আসলে তাসফি ভাইয়া আমি দেখিনি। হঠাৎ ওড়নায় পা জড়িয়ে কথাটা শেষ করার আগে এবারও আমাকে এক রামধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। চোখে কি আকাশ থাকে তোর? দেখতে পাস না গাধি কোথাকার? হঠাৎ চুপ হয়ে গেলেন তাসফি ভাইয়া। তীক্ষ্ণ নজরে তাকালেন আমার দিকে। আমাকে ঝাড়তে ঝাড়তে এভাবে চুপ হয়ে যাবার কারণটা ঠিক ধরতে পারলাম না। তাহলে কি আমার পেছনে? ও, এবার খুব করে জব্দ হবে তাসফি ভাইয়া। এই একটা মানুষের সামনে আমাকে কিছু করতে বা বলতে পারে না ভাইয়া। খুব খুশি মনে পেছনে তাকিয়ে এক বিন্দু আশার আলো নিভে গেল আমার। কাউকেই দেখতে পেলাম না। ভেবেছিলাম ফুপাকে দেখে হয়তো চুপ হয়ে গেছেন, কিন্তু না, আমার ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত হলো। আমার ভাবনার ছেদ আবারও ভেঙে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, না শাড়ি নাও না, কোনো কিছুই ঠিক জায়গায় থাকে না তোর। যৌবন কতটা ঝলসে পড়ছে সেটা ছেলেদেরকে দেখানোই যেন একমাত্র কাজ হয়ে উঠেছে তোর, তাই না? চমকে উঠলাম আমি। চকিত চাহনিতে নিজের দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে গেলাম যেন। এতক্ষণ আমি ওনার সামনে এভাবে ছিলাম? কান্না পাচ্ছে আমার। বড় মা ঠিকই বলেন, কোনো কিছুই আমি খেয়াল করি না, দেখি না। ওনাটা যে কখন একপাশ থেকে পড়ে গিয়ে ঝুলে আছে বুঝতেই পারিনি। এই বজ্জাত লোকটাকে এখন আমি কিভাবে বোঝাবো যে ইচ্ছে করে আমি কিছুই করিনি, একদম অ্যাক্সিডেন্টলি সব ঘটে গেছে। ঘাট থেকে মাথাটা যে এখন আলাদা হবে ঠিকই বুঝতে পারলাম। তাসফি ভাইয়া কিছু বলার জন্য হাত উঠিয়ে এগিয়ে আসতেই ছোট কণ্ঠে চিৎকার করে ভেসে আসলো, লুইপাপু। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো আকাশের ঝলমলে রূপালী রঙের চাঁদটা আমার হাতে এসেছে। এই মুহূর্তে খুশির চোটে আবেগপ্রবণ হয়ে গেছি প্রায়। এই লুপা ডাকটা অসম্ভব রকমের ভালো লাগে আমার কাছে, কিন্তু এই মুহূর্তে যে কেমন লাগছে তা বলে বোঝাতে পারবো না হয়তো। তাসফি ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম অনেকটা স্বাভাবিক রূপে ফিরে এসেছে এতক্ষণে। মনে মনে আল্লাহকে অসংখ্যবার শুকরিয়া জানালাম। মলিন মুখে হাসি ফুটিয়ে পেছনে তাকালাম। ঠোঁটের কোণে হাসিটা আরো বিস্তৃত হলো আমার। কিছু বলার আগেই গুটি গুটি পায়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আবারও চিৎকার করে বলে উঠল, লুপাপু। নিমিষেই আরো শতগুণ ভালো হয়ে গেল আমার মনটা। ফট করে কোলে তুলে নিয়ে এক হাত দিয়ে গালটা টেনে বললাম, আতুবুড়ি। খিলখিল করে হেসে উঠল আমার 3.5 বছরের পিচ্চি চাচাতো বোন আতিফা। কেন জানি এই পিচ্চিটার পুতুলের মতো মুখ, মিষ্টি মিষ্টি কথাগুলো আমার মন বিশাল পরিমাণে ভালো হওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। আজ কতদিন পর পিচ্চিটাকে দেখতে পেরে ভীষণ রকমের খুশি লাগছে। বড় বাবা ও আব্বুর চাচাতো ভাই হলেন আতিফার বাবা আহতাব কাকু। সবগুলো চাচাদের মাঝে তিনিই হলেন সবার ছোট। লেখাপড়া শেষ করে চাকরিতে ঢুকে তারপরই বিয়ের গণ্ডি পেরোন তিনি। আহতাব কাকুর ছেলে আবিদ হওয়ার বছর 3 পর তাদের কোলে আসে এক ফুটফুটে মেয়ে। কিন্তু ভাগ্যের পরিহাসে আমার নিষ্পাপ ভাইটার মতোই মায়া ত্যাগ করে পৃথিবীর। তারপরে চাচি বাচ্চা না নেবার সিদ্ধান্তে অটল থাকলেও আল্লাহর নিয়ামতে প্রায় কয়েক বছর পর ফুটফুটে পুতুলের মতো আতিফার জন্ম হয়। পুরো পরিবারে সবার সাথেই আতিফার খুব ভালো মেলামেশা থাকলেও আমার সাথে যেন ওর বন্ডিংটা একদম অন্যরকম।
চাকরির জন্য চাচি ও 2 সন্তানকে নিয়ে ফেনীতে থাকতে হয় আহতাব কাকুর। শহরে এত বছর থাকলেও চাচি বরাবরই গ্রাম ভীষণ পছন্দ করেন। কাকু চাকরির জন্য গ্রামে আসতে না পারলেও চাচি ঠিকই 2 ছেলে মেয়ে নিয়ে নিয়ম করে প্রতি মাসেই একবার ফেনী থেকে আসে। তাই মাঝে মাঝে গ্রামে গেলেই দেখা হতো তাদের সাথে। কিন্তু এখন প্রায় কয়েক মাস পর রিমিয়াপুর বিয়ে উপলক্ষে দেখা। আতিফাকে দেখার পর অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি যেন। ওর গালে হাত রেখে বললাম, কেমন আছো আতিফা বুড়িটা? আমার কথা শুনে তার ছোট ছোট অস্পষ্ট আধুবুলিতে বলে উঠল, খুব ভালো। পিচ্ছির কথাটা শুনে জড়িয়ে ধরে ওর নরম গালে গভীরভাবে একটা চুমু খেলাম। তারপর আমার গালটা ওর দিকে বাড়িয়ে দিলাম। আমাকে একটা আদর করে দিবা না? সাথে সাথে আমার গালে, কপালে, নাক সহ পুরো মুখে চুমুতে ভরিয়ে দিল আতিফা। সত্যি এই মেয়েটার ভালোবাসা মাঝে মাঝে ভীষণ অবাক করে দেয় আমাকে। আমিও গভীর করে আরো একটা চুমু দিলাম ওর গালে। দুজনেই খিলখিল করে হেসে উঠলাম। উফ তাসফি, তোর কপালে এগুলো নাই, কন্ট্রোল কর নিজেকে। তাসফি ভাইয়ার ধীর কণ্ঠের কথাটার কিছু কানে আসতেই চুপ হয়ে গেলাম সাথে সাথে। এতক্ষণে তো ভুলেই গেছিলাম এই বজ্জাত লোকটাও এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আতিফার সামনে আমাকে কিছু বলবেন না উনি, এতেই শান্তি। কতটা বজ্জাত হলে বাচ্চা মেয়ে আমাকে একটু আদর করলে তার হিংসা হয়, যে এভাবে বলতে পারে ভেবেই রাগ হতে লাগলো আমার। আমাকে অনুসরণ করে আতিফাও তাকালো তাসফি ভাইয়ের দিকে। তারপর শুরু হয়ে গেল আমার কোল থেকে নামার জন্য তার উদ্গ্রীবতা। আমার কোল থেকে নেমে ছুটে গিয়ে তাসফি ভাইয়ের কোলে চড়ে গেল। তারপরে শুরু হলো আতিফার বিখ্যাত আদরের বর্ষণ। হতাশ হলাম আমি। ওনাকে তো বলতেও হলো না আদর করে দেবার কথা। একটু অবাক হলাম না আমি, বরং আরো রাগযুক্ত হলো তাসফি ভাইয়ার উপর। গত 6 মাস আগে কোনো জরুরি একটা কাজে ফেনী গিয়েছিলেন তিনি। সেখানে 10-12 দিনের মতো থাকতেও হয়। আহতাব কাকুর ওখানে উঠেছিলেন। তারপর থেকেই আতিফার সঙ্গে ওনার বন্ডিংটা ঠিক আমার মতোই গড়ে উঠেছে। মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বেশি। এটা মনে হতেই আরো এক ধাপ রাগ বেড়ে যায় ওনার প্রতি। তাসফি ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে আতিফার 2 গালে আমার থেকেও গভীর করে চুমু দিল। তাও কোথায়, আমার ঠোঁটের লিপস্টিকের দাগ যেখানে স্পষ্ট ঠিক সেখানটায়। তারপর আমার দিকে তাকিয়ে আবারও ওনার সেই বিখ্যাত বাঁকা স্টাইলে হেসে উঠলেন। এই হাসিটা হাজারো মেয়ের মন কাড়া হলেও আমার এই মুহূর্তে ঠিক সহ্য হলো না। ভেতর ভিতর জ্বলে উঠলাম যেন। আতবুড়িটা আধো আধো কণ্ঠে তাসফি ভাইয়াকে বলে উঠল, তাফি ভাইয়া আমার চকলেট কোথায়? আতিফার কথায় ওর দিকে ফিরে তাকালেন তাসফি ভাইয়া। ওর গালে একটা হাত রেখে বললেন, আতুবুড়ির চকলেট চাই তাই তো? এক্ষুনি এনে দিচ্ছি, কিন্তু তার আগে তো নতুন বউকে হলুদ লাগাতে হবে তাই না? আতিফাও মাথা নাড়ল তাসফি ভাইয়ার কথায়। ওনার কোল থেকে নামতে চাইলেই বললেন, কি হলো, নামছো কেন? যাবেন আমার সাথে? না না, আমি তো লোপা আপুর সাথে যাব। দেখো আমাদের জামাও এক, তাই লোপা আপুর সাথেই যাব। চকচক করে উঠলো আমার চোখ দুটো আতিফার কথায়। উফ, এই মুহূর্তে আমার মনে হচ্ছে জিতে গেছি এই বজ্জাত লোকটার থেকে। তাই তাড়াতাড়ি করে হাত ধরে টেনে নিয়ে আসতে লাগলাম ওকে তাসফি ভাইয়ার থেকে। বললাম, ছাড়েন ওকে, দেখছেন না ও আমার সাথে যেতে চাচ্ছে। এমনিতেই দেরি হয়ে গেছে, আর এখন আপনার জন্য দেরি হচ্ছে। সেই তো পরে আমাকে আবার বকাঝকা শুরু করবেন। ছেলেদের দেখানোর জন্যই তো পেতনি সাজতে দেরি করিস, আর বলিস আমার জন্য দেরি হচ্ছে। তোর তো সাহস কম না? চরম লেভেলের বেয়াদব হয়ে যাচ্ছিস দিনকে দিন। চুপ হয়ে গেলাম আমি। মনে হচ্ছে এই বজ্জাত লোকটার গলা টিপে ধরি এখনই। ওনার জ্বালায় আজ পর্যন্ত কোনো ছেলের সাথে ঠিক মতো ফ্রেন্ডশিপও করতে পারলাম না, আর বলে কিনা ছেলে মানুষকে দেখানোর জন্য পেতনি সেজেছি। তবে হ্যাঁ, এখন অবশ্য এসব কথা সহ্য করতে শিখে গেছি, কারণ প্রায় ওনার থেকে আমার এসব কথা শুনতে হয়। আতিফা এতক্ষণ আমাদের দিকে হা করে তাকিয়ে থাকলো, এখন সেও হয়তো বিরক্ত। বারবার আমার হাত ঝাঁকিয়ে যাচ্ছে। আমার কোনো সাড়া না পেয়ে এবার বলে উঠলো, এই লো পাপু, চলো না আপু, বউয়ের কাছে যাব। ধ্যান ভাঙলো আমার। তাসফি ভাইয়ার থেকে চোখটা সরিয়ে ওর দিকে তাকালাম। চোখের কোনায় হাসি এনে বললাম, ওলে বাবালে, এই তো আমার আতুবুড়ি, চলো। আর দাঁড়ালাম না ওখানে। আতিফার হাতটা ধরে হাঁটতে লাগলাম। এবার যেতে যেতে একবার পেছন ফিরে তাকিয়ে দেখলাম আমাদের যাওয়ার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছেন তাসফি ভাইয়া। বুঝতে পারলাম না সবসময় কেন তার এই বিখ্যাত বাঁকা স্টাইলে হাসতে হবে। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলে উঠলাম, অসভ্য, অসহ্য, বজ্জাত একটা মানুষ। এক আকাশ সমান হতাশা নিয়ে হলুদের স্টেজের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম আমি আতিফার হাত ধরে। এত এত ভয় ভীতি হঠাৎ করেই যেন তুচ্ছ মনে হতে লাগলো আমার কাছে। ওই বজ্জাত লোকটার সাথে সাথে এখন রিফাপুকেও আচ্ছা করে ধোলাই দিতে মন যাচ্ছে। হারিয়ে ফেলা রাগটাও যেন আবার ফিরে এসেছে। আর আসবে নাই বা কেন, বরং আরো অতি উচ্চ পরিমাণে রাগ ফিরে আসার কথা। আমাকে এত পরিমাণে তাড়া দিয়ে রেডি করিয়ে এখনো তাদের ফটো সেশন করা শেষ হয়নি। আমাকে দেখে কাজিন দল তাকিয়ে থাকলেও রিফাপু এগিয়ে আসলো। উপচে পড়া খুশি নিয়ে আমাকে বলতে লাগলো, যাক অবশেষে আপনি আসলেন তাহলে। আমি তো ভাবলাম এখন আপনার সাজগোজই শেষ হয়নি। ও তুমিও শুরু করলে এখন? কই সেজেছি দেখো তো। আমাকে ভয় দেখিয়ে তাড়াহুড়ো করে নিচে আনলে, কিন্তু এখনো তো ফটো সেশন করাই হয়নি তোমাদের। আরো আধা ঘন্টার মধ্যেও মনে হয় শেষ হবে না, আর আমি এদিকে শেষ হয়ে যাচ্ছিলাম। তেতিয়ে উঠে কথাগুলো বললাম। আমার কথার কোনো প্রকার রিয়াকশন না দিয়ে হেসে উঠল রিফাপু। একটুও অবাক হলাম না তাতে। ঠিক এমনটাই যেন আশা করছিলাম তার থেকে। সবচেয়ে রিফাপু আমাকে বেশি বোঝে। দূরে থাকলেও সুখ দুঃখ শেয়ার করার মতো একমাত্র সঙ্গী যেন সে।
রাজশাহীতে চান্স পাওয়ার জন্য বছর 2-1 ধরে সেখানেই থাকতে হয় আপুকে। পড়াশোনার চাপে বাসায় তেমন আসতে না পারলেও 1.5-2 মাস পর পর ছুটি আসে। আর বাসায় আসলেই গল্পের ঝুড়ি নিয়ে কেটে যায় আমাদের নির্ঘুম রাত। ঝগড়াঝাটি না থাকলেও রাগ অভিমান ভালোবাসাগুলো যেন সব সময় আমাদের মাঝে চলতেই থাকে। হাসতে হাসতে রিফা আপু বলতে লাগলো, কতদিনের প্ল্যানিং করে বিয়ে হচ্ছে আপুর, আজকে ছবি তুলবে না তো তুলবো কবে, চল এখন এই পাকনা বুড়িটাকে নিয়ে আয়। আপু কতবার বললো তোর কথা, ছবি তুলবে বলে। চলো চলো তাড়াতাড়ি চলো। সবাই ছবি তুলে শেষ করলো। রিফা আপু ও আমি একসাথে হেসে উঠলাম আতিফার কথা শুনে। আসলে একটা পাকনা বুড়ি। ওর গাল টেনে হাসতে হাসতে বললাম, হ্যাঁ চলো চলো। সবাই ছবি তুলে শেষ করে ফেললো। রিমি আপুর কাছে যেতেই ক্যামেরাম্যান আমাদেরকে বসতে বললেন রিমি আপুর পাশে। বসে পড়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিভিন্ন স্টাইলে ছবি তোলার হিড়িক। একের পর এক ছবি তুলেই যাচ্ছেন ক্যামেরাম্যান, আর সেই সাথে পাশে আর একজন ভিডিও করছেন পুরো হলুদের অনুষ্ঠানের। তাসফি ভাইয়া এসে উপস্থিত হতেই তাকেও আমাদের পাশে দাঁড়াতে বলল রিমি আপু। এতে কোনো প্রকার দ্বিমত না করে আমার পাশে এসে দাঁড়িয়ে পড়লেন তিনি। খানিকটা অবাক হলেও প্রকাশ করলাম না। আরো কিছুক্ষণ ছবি তোলার পর সরে আসলাম রিমি আপুর পাশ থেকে। সাথে সাথে রিমি আপুর বিশাল বান্ধবীর দল জায়গা করে নিল আপুর আশেপাশে। তাদের দেখে চলে আসতে লাগলেন তাসফি ভাইয়া। তখনই একটা আপু বলে উঠলো, যাচ্ছেন কেন, আমাদের সাথেও কিছু ছবি তুলতে পারেন, মাইন্ড করবো না বলে লাজুক হাসলো আপুটা। মনে হয় ওনার উপর ক্রাশ নামক বাসটা খেয়েই বসেছে। সাথে সবগুলো আপুও সায় দিল ওই আপুটার কথায়। তারাও চাচ্ছে ওনাদের সাথে ছবি উঠাক তাসফি ভাইয়া। সহসাই কপাল কুঁচকে গেল আমার। কেমন মেয়ে ভাবা যায়, একটা সুন্দর ছেলে দেখলেই তাদের সাথে ছবি তোলার জন্য অফার করে বসে। তাসফি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি আবার ওনার সেই বিখ্যাত মার্কা বাঁকা স্টাইলের হাসি। এবার মেয়েগুলো হয়তো একবারে শেষই হয়ে যাবে হাসিটা দেখে। আপুগুলো হয়তো ভেবেই নিলে উনি রাজি হবেন, কিন্তু সবাইকে অবাক করে বলে উঠলেন, সরি আপু, এতক্ষণ তো অনেক ছবি তুললাম, এখন আর মুড নাই। এসব ছবি তোলার আলো টালো আবার আমার একদম সহ্য হয় না। যখন ভালো লাগবে তখন তুলবো আপনাদের সাথে। আপুগুলোর মুখগুলো বেলুনের ন্যায় চুপসে গেল যেন। তাদের দেখে মনে মনে হাসলাম আমি। ঠিক এমনটাই আশা করেছিলাম ওনার থেকে। উফ, যা দিল না, একেবারে ঠান্ডা মাথায় বাস যাকে বলে। কিন্তু আপুগুলোকে দেখে মায়াও হলো আমার। কি হতো একটা ছবি তুললে, কত আশা করেছিল আপুগুলো। উনি আসলে একটা বজ্জাত মানুষ। ফটো সেশনের পালা শেষ হলো আরো মিনিট 20 পর। তারপর শুরু হলো আপুকে হলুদ ছোঁয়ানোর পালা। প্রথমে বড় চাচা ও বড় মা হলুদ ছোঁয়ালেন আপুকে। তারপর আব্বু আম্মু, ফুপি ফুপা, কাকু চাচিরা সহ মুরব্বীরা শেষ করলেন আপুকে হলুদ ছোঁয়ানো। তারপর শুরু হলো আমাদের পালা। আস্তে আস্তে সবাই একটু একটু করে রিমি আপুকে হলুদের ছোঁয়া দিতে লাগলো। আপুকে হলুদ ছোঁয়ানো শেষ করে একটা চেয়ারে বসে পড়লাম কাজিন দলের সাথে। আতিফাকে সে কখন নিয়ে গেছে তাসফি ভাইয়া চকলেটের লোভ দেখিয়ে। রিফা আপুও বাসার ভেতরে গেছে কিছু একটা আনতে, তাই বাকি কাজিনদের সাথেই আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পরেই শুরু হবে নাচ গান। হঠাৎ হাতের ফোনটা বেজে উঠলো। ঠিক চিনতে পারলাম না ভেসে ওঠা নাম্বারটা। রিসিভ করবো কিনা করবো ভাবতেই কেটে গেল। পর মুহূর্তে আবারও বেজে উঠলো। ভাবলাম হয়তো পরিচিত কেউ। রিসিভ করে হ্যালো বললেও কাজিনদের হইচয়ে অপর পাশের কোনো কথাই আর কানে আসলো না। তাই চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেলাম কিছু দূর। রূপালী রঙের ঝলমলে চাঁদটা না উঠায় চারদিক অন্ধকারে ছেয়ে আছে। লাইটিং এর আলো যত দূরে পৌঁছেছে ঠিক তত দূরেই আলোকিত হয়ে আছে। ফোনটা কানে নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূরে এসে দাঁড়ালাম। হ্যালো হ্যালো বললেও কোনো শব্দ আসলো না অপর পাশ থেকে। ফোনটা সামনে নিয়ে দেখলাম লাইনটা কেটে গেছে কিনা, কিন্তু না, লাইন তো আছে। বুঝতে পারলাম হয়তো কেউ মজা করার জন্য এমনটা করছে। আবারও কানে নিলাম ফোনটা। কিছু তিক্ত ভাষা বলার জন্য মুখ খুলতেই হঠাৎ অনুভব করলাম আমার গালে ঠান্ডা হাতের স্পর্শ। কেঁপে উঠলাম আমি। মুখ ফুটে কিছু বলার সাহস হারিয়ে ফেললাম এক নিমিষেই। শুধু বুঝতে পারলাম একটা শক্ত শীতল হাত বিচরণ করছে আমার ডান গালে। 20 থেকে 25 সেকেন্ড পর হাতটা সরে গেল আমার গাল থেকে। এতক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলেও কাপা কাপা হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালালাম। হাতের মানুষটা কে তা দেখার জন্য পেছনে ফিরে তাকিয়ে আরো চমকে গেলাম। গলাটা শুকিয়ে গেল ফট করে। এক মুহূর্তে এক ফোঁটা পানির ভীষণ রকমের প্রয়োজন ছিল আমার। না, আর কিছুতেই এখানে থাকা সম্ভব না। আর 1 সেকেন্ড থাকলে হয়তো আমি আজকে শেষ। গায়ের সর্বশক্তি দিয়ে ছুটতে লাগলাম বাসার দিকে।